আজ ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হই তারেক রহমান, ঘটনাস্থলে মৃত্যু হই উনার। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারেক রহমানের উপর প্রভাব পড়ায় সাধারণ জনতা রাজপথে তুলকালাম পরিস্থিতি করে। এদিকে আজ ঢাকার রাজপথে কঠিন বিপদের সম্মুখীন হন তারেক রহমান। উসমান হাদির মতো সেম অবস্থা হয় তার। অন্যদিকে উসমান হাদি মামলার আসামি ফয়সালও আটক হয়েছে আজকে। ৭১ কিংবা ২৪ উভয় প্রশ্নেই বিএনপি পুরোপুরি ব্যর্থ। আগামীর বাংলাদেশ হয় ৭১ ভিত্তিক নইলে ২৪ ভিত্তিক, কিন্তু কোনো জায়গায় বিএনপি নাই। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, যে কারণে ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ডকে বাঁচাতে চায় সেনাপ্রধান ওয়াকার। অবশেষে ধরা খেল। ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি তারেক রহমানের। এই উসমান হাদি মামলার আসামিদের বিপক্ষে গিয়েই তারেক রহমান আজকে এই বিপদের সম্মুখীন হয়েছেন। তিনি অ্যাকশন নিয়েছিলেন যাতে উসমান হাদি মামলার আসামির সঠিক শাস্তি হয়। অন্যদিকে ফয়সাল মির্জা আব্বাস কিন্তু তারা এক প্রকার নতুন অ্যাকশন নিয়েছে আজকে। গত কয়েকদিনে তারেক রহমান সাহেবের অনেক ধরনের কাজকর্ম আপনারা দেখছেন, যেমন তিনি মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে আলাপ করছেন, জামায়াতের সঙ্গে আলাপ করছেন, এবং শিবিরের সঙ্গে আলাপ করছেন। তার বাইরে গতকালকে একটা সাংবাদিকদের সঙ্গে সভা করছেন। সার্জিস আলম ২৪ সাল মহাবিপ্লবী, তার বাবা সাজু মিয়া পঞ্চগড়ের একটা হোটেলে ৩-৪ জন নর্তকী নিয়ে উলঙ্গ নৃত্য শুরু করে। তারেক জিয়ার আই হ্যাভ এ প্ল্যান ব্যর্থ করে দিয়ে জামাতের পলিসি ওপেন শুরু। রাজনীতিতে জামাত তোলপাড় লাগিয়ে দিয়েছে। দেশের চারদিকেই তুলপাড় পরিস্থিতি চলছে। এই পরিস্থিতির মুখে পড়ে তারেক রহমান আজ কঠিন একটি বিপদের মুখে পড়েন। সবাই উসমান হাদির ঘটনার পর সন্দেহ করছিল যে নেক্সট টার্গেট কে হবে। এখন দেখতে পারি তারেক রহমান নেক্সট টার্গেট পড়ে গেলেন এবং দেশে একটা নতুন পরিস্থিতি হয়। দেশের প্রত্যেকটা জনগণ রাজপথে নামে আন্দোলন করে। দর্শক শ্রোতা, উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল মির্জা আব্বাস তারা গ্রেপ্তার হয়, এই নিয়েও নতুন তথ্য আসে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেশের সকল আপডেট নিউজগুলো এই একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অনেক প্রতিবেদনের মাধ্যমে। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, যে কারণে ওসমান হাদির হত্যার মাস্টারমাইন্ডকে বাঁচাতে চায় সেনাপ্রধান ওয়াকার। অবশেষে ধরা খেল। ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি তারেক রহমানের। জাতিসংঘ এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়ে হাদির খুনিদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। হাদি হত্যার পেছনে সবচেয়ে বেশি লাভ হয়েছে ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের, দাবি ইনকিলাব মঞ্চের। এবং সবশেষে জানিয়ে দিব, হাদির পর এবার হাসনাত আবদুল্লার পালা। শুটার ফয়সালের ফেসবুক লাইভে চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয়, এটি রূপ নিচ্ছে ক্ষমতা, ভয় আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর অধ্যায়। এতদিন ধরে যে সন্দেহকে সত্য বলে ধরে নেওয়া হয়েছিল, সেই সন্দেহেই লুকিয়েছিল সবচেয়ে বড় ভুল। আর সেই ভুল ধরতে এবার নড়ে চড়ে বসেছে ইউনূস প্রশাসন। প্রথমবারের মতো প্রশাসনের হাত গিয়ে পড়েছে ঠিক সেই জায়গায় যেখানে এতদিন কেউ আলো ফেলেনি। রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা। মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যকার সম্পর্ক নিয়ে চলছে ভাঙনের খেলা, যার ঢেউ গিয়ে লাগছে হাদি হত্যাকাণ্ডের তদন্তে। এতদিন সাধারণ মানুষকে যে গল্প শোনানো হয়েছিল, হাদিকে হত্যা করেছে ফয়সাল করিম মাসুদ আর সে ভারতে পালিয়ে গেছে, সেই গল্প এখন ভেঙে পড়ছে। কারণ আশ্চর্যজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত তথ্য কখনোই প্রকাশ করা হয়নি, বরং ডিজিএফআই এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য, যেখানে শুটার ফয়সালের নামের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এমন এক শক্তি যার ছায়া সেনাপ্রধান পর্যন্ত বিস্তৃত বলে আলোচনা চলছে। এর মধ্যেই সামনে এসেছে আরেকটি তাৎপর্যপূর্ণ খবর। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে শুটারকে জীবিত পাওয়া প্রায় অসম্ভব। কারণ ফয়সাল করিম মাসুদ যদি বেঁচে থাকে, তাহলে ফাঁস হয়ে যেতে পারে সেই নাম যে দাবার বোর্ডে বসে পুরো খেলাটা চালিয়েছে, সেই মাস্টারমাইন্ড যার পরিচয় সামনে এলে কেঁপে উঠবে অনেক শক্ত ভিত। সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, ওসমান হাদির সঙ্গে সেই অদৃশ্য শক্তির সম্পর্কটা কী ছিল? কি এমন জানতেন হাদি যার কারণে
কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান হয়ে দাঁড়িয়েছিল। সবকিছুর আদ্যকান্ত নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসল মাস্টারমাইন্ডের নাম। চলুন শুরু করা যাক। আপনারা ওসমান হাদির এক জ্বালাময়ী বক্তব্য শুনে থাকবেন, যেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে হাদির আক্রমণাত্মক মন্তব্য চোখে পড়ে। সেনাবাহিনী কুশব্দ করলে ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসব। এই ভয়ডরহীন সাহসী বক্তব্যে আরও এক লাইন ছিল এমন, ওয়াকার, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতের? এমন সরাসরি তীব্র মন্তব্য আগে কেউ বলার সাহস পেয়েছিল বলে মনে হয় না। এই ওসমান হাদির এই সাহসী হুঙ্কার কি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, যে কারণে তাকে আজ নিজের জীবন দিতে হলো? গতকাল রাত থেকে সামাজিক মাধ্যম জুড়ে ঘুরছে এক রহস্যময় ক্লু। হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব। কিন্তু মাস্টারমাইন্ডকে? জনমনে যে সন্দেহ শুরুতে শাহিন চেয়ারম্যানের দিকে থাকলেও তা এখন অন্যদিকে মোড় নিয়েছে। সন্দেহের তীর এবার তীব্র হয়ে উঠেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে। কিন্তু কেন ফয়সালকে জীবিত উদ্ধার করা সম্ভব নয়? এই প্রশ্ন সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। এর উত্তরে ইনকিলাব মঞ্চেও হুঁশিয়ারি দিয়েছে, খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার করুন। বন্দুকযুদ্ধের নাটক আমরা দেখতে চাই না। বিশ্লেষকরা মনে করছেন, বিগত বছরগুলোতে যেভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করা হতো বন্দুকযুদ্ধের আড়ালে, ঠিক তেমনি হাদির মৃত্যুর পেছনে সুদূর প্রসারী নীল নকশা থাকতে পারে। এর মূল পরিচালক কে, সেই রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি। তবে ফয়সালকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে কিনা, সময়ই তার উত্তর দেবে। শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই চিঠিটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে, হত্যাকাণ্ডের পরপরই খুনিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। এই তথ্যের ভিত্তিতেই তারেক রহমান সরাসরি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছেন। তিনি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শহীদ ওসমান হাদির হত্যা কেবল একটি সাধারণ অপরাধ নয়, বরং এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। যারা এই জঘন্য অপরাধের সাথে যুক্ত, তারা প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপনে থাকলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অস্বস্তিকর হবে। তাই অবিলম্বে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা প্রয়োজন। তিনি আহ্বান জানিয়েছেন, ভারত সরকার যেন আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশী সুলভ আচরণের প্রতি শ্রদ্ধা রেখে এ খুনিদের অবস্থান শনাক্ত করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া ওই চিঠিতে আরও অনুরোধ করা হয়েছে যেন ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ তৎপরতা ব্যবহার করে খুনিদের আটক করে এবং বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে। এই চিঠির অনুলিপি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছেও পাঠানো হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করেন জনাব তারেক রহমান সঠিক কাজটি করেছে, হাদির হত্যাকারীদের দ্রুতই গ্রেফতার করে বাংলাদেশের মাটিতে এনে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন, ইনকিলাব জিন্দাবাদ। গত কয়েকদিনে তারেক রহমান সাহেবের অনেক ধরনের কাজকর্ম আপনারা দেখছেন, যেমন তিনি মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে আলাপ করছেন, জামায়াতের সঙ্গে আলাপ করছেন, ইভেন শিবিরের সঙ্গে আলাপ করছেন, তার বাইরে গতকালকে একটা সাংবাদিকদের সঙ্গে সভা করছেন ইত্যাদি। সব কিছু তিনি করছেন, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে তিনি আসলে অনলাইনে খুব বেশি অ্যাক্টিভ না। মানে অনলাইনটা যাদের দ্বারা নিয়ন্ত্রিত, তাদের মাধ্যমে তিনি আসলে খুব বেশি কিছু চাচ্ছেন না। তো আজকে একটা পোস্ট দেখলাম ফেসবুকে, সেই পোস্টের বক্তব্য হচ্ছে, পোস্টটা জিয়া হাসানের, জিয়া হাসানকে আপনারা যারা চিনেন তারা তো চিনেন নিশ্চয়ই। ওনার পোস্টের বক্তব্য হচ্ছে যে উনি জানে না যে আগামী জাতীয় নির্বাচনে কি ধরনের ফল হইতে পারে, এবং সেক্ষেত্রে তার যেই বক্তব্যের জায়গা সেটা হচ্ছে যে এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যেইভাবে শিবির সমর্থিত প্যানেলগুলো জিতলো, তাতে কইরা আমাদের দেশের যে তরুণ সমাজ, সেই তরুণ সমাজ যে একভাবে বিএনপি থেকে বিচ্ছিন্ন এবং জামাতের দিকে চলে গেছে, এবং তাদের সংখ্যা যদি 5 কোটি হয়, তো এটা যদি বিএনপি থেকে ছুঁইটা যায়, তাইলে আসলে আগামী নির্বাচনকে বিএনপির পক্ষেই যাচ্ছে, এইটা ধরে নেওয়ার সুযোগ নাই। মানে জি হাসানের বক্তব্য এইটা। বক্তব্যটা যৌক্তিক জায়গায় বা চিন্তাগত জায়গায় আপনি ঠিক ধরেই নিতে পারেন, কিন্তু তারেক রহমান সাহেব যে তরুণদের ভোট পাবেন না বলে আগামী জাতীয় নির্বাচনে মানে বিএনপি হাইরা যাইতে পারে, এইটা আসলে মানে আলটিমেট কোনো কথা হইতে পারে না। তারেক রহমান সাহেবের যে অনলাইনে তরুণদের ভোট না চাওয়ার যেই ব্যাপারটা, এইটা আসলে খুবই বড় রাজনীতিবিদের একটা আচরণ বইলা আমরা ভাইবা নিতে পারি। দেখেন, তারেক রহমান সাহেব দেশে আসলেন, দেশে আসার আগে যে বাস্তবতাটা ছিল, তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক কথা, তিনি দেশে ফিরেন না, নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন ইত্যাদি ইত্যাদি, এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি এসে হাল ধরবেন, এই যে কতটা ধরতে পারবেন, এই ধরনের নানা ধরনের আলাপ আলোচনা ছিল।
কিন্তু তিনি যখন আসলেন এই সব কিছু কিন্তু একেবারে জলে ভাইসা গেল এবং তিনি একেবারে আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গেলেন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা ছিল, মানে যে জিনিসটা হাজির হলো, সেটা হচ্ছে তার গুড জেস্টার। এবং সেই গুড জেস্টারটা এত বড়ভাবে আমাদের টোটাল রাজনীতিকে এখন নিয়ন্ত্রণ করতেছে যে মানে তারেক রহমানের বাইরে বাংলাদেশের রাজনীতির আর কোনো ভবিষ্যৎই ভাবা যাচ্ছে না। তো তারেক রহমান সাহেব 2001 থেকে 2006 সালের যে বিএনপি শাসনামল, সেই শাসনামলের অনেক ধরনের তার বিরুদ্ধে বা তার নানা ধরনের ভুলভ্রান্তি ছিল। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা বিএনপি বনাম জামাতের লড়াই, কিন্তু ঘটনা আসলে এত সরল নয়। কারণ একটু গভীরে তাকালেই দেখা যাবে পুরো খেলার রিমোট কন্ট্রোল এখনো এমন এক শক্তির হাতে যারা এই ম্যাচে খেলছেই না, অর্থাৎ আওয়ামী লীগ। দলটি নিষিদ্ধ, নেতারা কেউ জেলে, কেউ পলাতক। শেখ হাসিনা আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়। কাগজ কলমে আওয়ামী লীগ শূন্য, কিন্তু রাজনীতিতে তো শূন্য বলে কিছু হয় না। আওয়ামী লীগ মাঠে না থাকলেও তাদের ভোট এখনো মাঠে দাপট দেখাচ্ছে। বলা যায় খেলছে না, কিন্তু বল এখনো তাদের হাতেই। ডিসেম্বরের শুরুতেই যখন ইএএসডির জরিপ বের হয়, তখন বিএনপি আর জামাতের ব্যবধান ছিল মাত্র 4%। মানে তখনও ম্যাচ হাড্ডাহাড্ডি। কিন্তু এক মাস ঘুরতে না ঘুরতেই নতুন জরিপে দেখা গেল দৃশ্যপট পুরো উল্টে গেছে। বিএনপি 70%, জামায়াত 19%, আর 77% মানুষ বলছে সরকার গড়বে বিএনপি। শুনতে মনে হচ্ছে ওয়ান সাইডেড ম্যাচ, কিন্তু এখানেই টুইস্ট। এই 70% আসলে বিএনপির একার শক্তি নয়। তাই প্রশ্ন উঠছে, এই 70% কি সত্যি বিএনপির নিজস্ব শক্তি, নাকি এটি আওয়ামী লীগের ফেলে যাওয়া সেই সব ভোট? আওয়ামী লীগের ভোটের ইতিহাস দেখলেই বিষয়টা পরিষ্কার। 1991 থেকে 2008 পর্যন্ত 4টি গ্রহণযোগ্য নির্বাচনে আওয়ামী লীগের ভোট ছিল 30 থেকে 48%-এর মধ্যে। 2014 থেকে 24 সালের বিতর্কিত নির্বাচনগুলো বাদ দিলে আওয়ামী লীগের প্রকৃত ভোট বেস ছিল গড়ে 35 থেকে 45%। এই বিশাল জনগোষ্ঠী আজ রাজনৈতিকভাবে অনাথ। তারা আওয়ামী লীগকে ভোট দিতে পারছে না, আবার বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলকেও তারা আদর্শগতভাবে আপন ভাবছে না। তারা তাকিয়ে আছে কে জিতবে, কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় গেলে তারা নিরাপদ থাকবে এসবের উপর। এদের এসব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে এক শ্রেণীর আচরণ বারবারই সুবিধাভিত্তিক। দেখা গেল শেষ মুহূর্তে এই আওয়ামী লীগ ভোটাররা ভোট দিল, তাও আবার বিজয়ী পক্ষকেই। এই কারণেই জরিপে উঠে আসা বিএনপি 70% ভোট, মানে আওয়ামী ভোটের বড় একটা দল এখন আপাতত বিএনপির ছায়ায় দাঁড়িয়ে আছে। কিন্তু এই ছায়া বদলাতে সময় লাগে না। তারেক জিয়ার আই হ্যাভ এ প্ল্যান ব্যর্থ করে দিয়ে জামাতের পলিসি ওপেন শুরু। রাজনীতিতে জামাত তোলপাড় লাগিয়ে দিয়েছে। দর্শক, তারেক রহমানকে ঘোষণা দিতে হয় যে আই হ্যাভ এ প্ল্যান, আর আমির জামাতকে ঘোষণা দিতে হয় না যে আই হ্যাভ এ প্ল্যান। সরাসরি প্ল্যান ঘোষণা দেন। মানে এই যে আই হ্যাভ এ প্ল্যান, এটা জাস্ট জনগণকে বোকা বানানোর একটা কৌশল ছাড়া কিছুই নয়। টকশোতে জিজ্ঞেস করে যে কি সেই আই হ্যাভ এ প্ল্যান, বলে যে আছে একটা প্ল্যান। কি প্ল্যান? চাপাচাপি করতে করতে এক পর্যায়ে বলে এই যে বেকারত্ব দূর করবো, এরপরে ফ্যামিলি কার্ড দিব, এই যে 31 দফা, ওইটাই নাকি আই হ্যাভ এ প্ল্যান। মানে বাটপারি, ধান্দাবাজি, চাপাবাজি, কত প্রকারের কি কি। আই হ্যাভ এ প্ল্যানের দিকে তাকালেই বুঝবেন আই হ্যাভ এ প্ল্যান কি। এটা যোগসূত্রে এই তরুণ প্রজন্ম দেখেছে। একদম কৃষক, প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী, এদেরকে এইসব আই হ্যাভ এ প্ল্যান দিয়ে ভুংভাং বোঝানো যায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ইয়াং তরুণ শিক্ষার্থীদেরকে কি ভুংভাং বোঝানো যায়? যায় না। আই হ্যাভ এ প্ল্যান মানে 10%। সব কোনো আই হ্যাভ এ প্ল্যান বাংলাদেশে চলবে না। জামাত একে একে তার পলিসি ওপেন করছে, প্রতিনিয়ত এরকম করতে থাকবে। রাজনীতিতে আগামী নির্বাচন পর্যন্ত, যদি 12 তারিখ নির্বাচন হয়, নির্বাচন মিন সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো নির্বাচন নয়। যদি নির্বাচন হয় তাহলে আপনারা দেখবেন যে ডেইলি জামাত কোনো না কোনো পলিসি ওপেন করা শুরু করবে, এবং সেই পলিসিগুলো রাজনীতিতে সারা জাগাবে। এবং এই পলিসিগুলো আমি সরাসরি বলি বিএনপির বিরুদ্ধে। আপনাদেরকে অনুরোধ করবো, এই পলিসিগুলো আমরা এইভাবে বিশ্লেষণ করছি, সাধারণ জনগণের উপযোগী করে আলোচনা করছি, আপনারা জনগণের কাছে পৌঁছে দিবেন। যে জামাতের সরাসরি পলিসি নেন, আমি এখন আলোচনা করছি। আর বিএনপির আই হ্যাভ এ প্ল্যান, ওটা নিয়ে ঘুমিয়ে থাকেন। ওটা সেই ইমাম মাহাদি আসার আগে পেতে পারেন। আর আই হ্যাভ এ প্ল্যান কি, ওটা তো বলে দিচ্ছি। আই হ্যাভ এ প্ল্যান হচ্ছে 31 দফা, 10%, খাম্বা, এগুলো হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। তো দর্শক, একটা কথা আমি আগের একটা আলোচনায় বলেছি, ওটা একটু রিপিট করতে চাই, যে জামাতের কোনো আই হ্যাভ এ প্ল্যান দরকার নাই, কোনো ইশতেহারও দেওয়ার দরকার নাই। যদিও জামাত স্মার্টেস্ট ইশতেহার নিয়ে আসছে, হাজির হচ্ছে প্রায়, এগুলোর দরকার নাই। জাস্ট 2টা পয়েন্ট ইজ এনাফ বিএনপিকে পরাজিত করে জনগণের আস্থা অর্জন করতে। ইশতেহার তো জনগণকে আকৃষ্ট করতে।
জামাত ক্ষমতা আসলে কি করবে না এটা জনগণকে জানানোর আলাদা কোনো জরুরত নেই। শুধু একটাই জরুরত যে জনগণ সেগুলো দেখে জামাতকে ভোট দেবে। জনগণ যদি এমনিতেই ভোট দেয় তাহলে তো ইশতেহার আলাদাভাবে জানানোর কোনো প্রয়োজন নেই। আমি বলি যে জামাতের ইশতেহার এবার 2টা মাত্র। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে উসমান হাদির ঘটনার বিষয় নিয়ে বা তারেক রহমানের বিষয় নিয়ে কথা হয় এবং এই দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়। Guys, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।